একটা অত্যন্ত বাস্তবিক কিন্তু মজার গল্প আপনাদের সামনে পরিবেশন করছি, শুনুন, ভালো লাগবে। এটা কিন্তু অত্যন্ত সময়োপযোগী একটা বাস্তব গল্প। গেল কোথায়? আমার স্পষ্ট মনে আছে, কাল রাতে তিনবার গুনে তবেই আমি রেখেছি। একটা 500 টাকার পাত্তি কম, মানিব্যাগে 5,515 টাকা থাকার কথা আছে, কিন্তু আছে মাত্র 5,015 টাকা। তাহলে 500 টাকার একটা নোট গেল কোথায়? এ বিষয়ে গিন্নিকে কিছু বলার অর্থ স্বাস্থ্য বিমা ছাড়াই খ্যাপা ষাঁড়ের সামনে আপনাকে পড়তে হবে, চরম নির্বুদ্ধিতা করা হবে সেটা। সুতরাং টাকা তো ফেরত পাবই না, উপরন্তু সকালের চা, জলখাবার, অফিসের টিফিন এসব কিছুই জুটবে না। নিজেকে নয়ন জলে সিক্ত না করে টাকা খোয়া যাওয়ার অন্তহীন বেদনা এক গ্লাস জলের সাথে মিশিয়ে নিয়ে আমি ঢক করে গিলেই ফেললাম। কি আর করব? তাতে কিন্তু ফল হলো উল্টো। টাকা হারানোর বেদনা পেটের মধ্যে গিয়ে জিলিপির মতো প্যাঁচ মারতে লাগলো। থেকেই পেটের মধ্যে থেকে ভুসভুস, খুসখুস, ঘুসঘুস, ফুসফুস নানা প্রকারের বুদ্ধি, কুবুদ্ধি, দুর্বুদ্ধি যোগান আসতে থাকলো, আসতেই থাকলো। এইভাবে সারাটা দিন পার হলো। রাতারাতি আমার নাকের ডগা থেকে 500 টাকার নোটটা লোপাট হয়ে গেল। এটা কি বলুন হজম করা সম্ভব? আমি কিনা হাত পা গুটিয়ে বসে আছি, ব্যাপারটা কিন্তু কিছুতেই আমি হজম করতে পারছি না। না, এটাকে কিন্তু মেনে নেওয়া যায় না। বেশ বুঝতে পারছি, টাকাটা উদ্ধার করতে না পারলে আমার পাপাত্মা অন্তরাত্মার নিদারুণ হাহাকার কিছুতেই থামানো সম্ভব হবে না। বুঝলেন কি না? গিন্নির আমার এই এক দোষ, কিছুতেই মুখ ফুটে কখনো টাকা চাইবে না, লেকিন প্রয়োজন মাফিক আমার মানিব্যাগটা হালকা করতে ওনার জুড়ি মেলাও ভার। বুঝি না বাপু, বলে নিলে এমন কি মহাভারত অশুদ্ধ হতো বলুন তো? আমি কি কোনোদিন মানা করেছি? বিশ্বাস করুন, আমি 1000বার বলেছি, তিনি কিন্তু কিছুতেই আমার কাছ থেকে হাত পেতে টাকা নেবেন না, আর আমার থেকে তো নেবেনই না। এভাবে নিলে আমার মনটা যে উচাটন হয়, হৃদয় যে ক্ষণে ক্ষণে আনচান আনচান করে ওঠে, সেটাকে তিনি বোঝেন না, নাকি বুঝেও আজ পর্যন্ত সেটাকে বুঝতে পারেননি। চাইলেই তো আমি দিতাম, খামোখা এই ঘুরিয়ে নাক ধরা এই পন্থাটা অবলম্বন করা কেন বাপু? এটা তো না করলেই পারতো। না, টাকাটা উদ্ধার করতে না পারলে আমার কেমন যেন হেরো পার্টির মতো একটা ফিলিংস ভেতর থেকে আসছে। নীরবে আমি আমার পকেট ফাঁকা হয়ে গেল, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমি কি এতই কম বুদ্ধি বলের অধিকারী যে আমার হাত থেকে এইভাবে টাকাটা চলে গেল, আমি উদ্ধার করতে পারবো না? না, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। কিন্তু উদ্ধার করার কিছু উপায় আছে কি? অনেক চিন্তা করে দেখলাম একটা কিছু করা যেতে পারে। চিন্তিত মুখে আমি রান্নাঘরে গিয়ে তখন আমার গিন্নিকে বললাম, কি গো, একবার সাঁড়াশিটা দাও তো। তখন গিন্নি বলল, খবরদার বলছি, রান্নার সাঁড়াশি দিয়ে জুতো থেকে পেরেক ফেরেক এ সমস্ত বার করেছ, তোকে আমি সাঁড়াশিটা কিন্তু ছুঁড়ে ফেলে দেবো। আহা, এসব নয়, তার চেয়েও গুরুতর একটা ব্যাপার। তবে কি তুমি তোমার দাঁত তুলবে? দেখুন দেখুন মশাই, দেখুন, তেনার আক্কেলখানা একবার দেখুন। সাঁড়াশি দিয়ে নাকি আমি দাঁত তুলব? আরে বাবা, সাঁড়াশি দিয়ে যদি দাঁত তুলতে হয় তবে তোমার দাঁতই আমি আগে তুলব, বুঝতে পেরেছো? কথাটা বলতে গিয়েও আমি আমার গুরুবাণীকে স্মরণ করে চেপে গেলাম। বাপরে বাপ, পূজনীয় গুরুদেব বলেছিলেন, বৎস সদানন্দ, কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে মস্তিষ্ক সদা শীতল রাখিও, তবেই সাফল্য তোমার সঙ্গে থাকিবে। এই কথাটা মনে পড়ে গেল, ফলে আমি কিছু বললাম না। তাই ব্যস্ততা দেখিয়ে বললাম, তাড়াতাড়ি দাও, নইলে বাড়ির সর্বত্র ছড়িয়ে পড়বে। তখন গিন্নি ভাবলো কি জানি কি ব্যাপার। তখন গিন্নি বলল, কি ছড়িয়ে পড়বে? ব্লিচিং পাউডার? পাউডার নয়, তবে কি ছড়িয়ে পড়বে? আরে বাবা, অযথা প্রশ্ন করে সময় নষ্ট করছো কেন? তাড়াতাড়ি সাঁড়াশিটা দাও, নইলে বাড়ি শুদ্ধ সবাই কিন্তু খুব বিপদে পড়বে। অযথা প্রশ্ন করার সময় নয় এটা বুঝে, তাই সে তখন করল কি, তখন সে সাঁড়াশিটা আমার হাতে আমার দিকে বাড়িয়ে দিল। আমি দ্রুত শোয়াঘরে ঢুকে আমার মানি ব্যাগটাকে মরা ইঁদুর যেভাবে ধরে ঠিক সেইভাবেই সাঁড়াশি দিয়ে আস্ত করে ধরে বাইরে এলাম।
তখন গিন্নি তা দেখে বলল, আশ্চর্য, ব্যাগটা তুমি অমনভাবে সাঁড়াশিতে ধরেছে কেন? আর বলো না গিন্নি, আর বলো না, অফিস থেকে ফেরার পথে কাল এক ট্রে ডিম আনলাম না। হ্যাঁ এনেছিলে তো, তার সাথে এটার কি সম্পর্ক? আরে হয়েছে কি, ওই ডিমগুলো মোড়ের মাথায় রাখহলি ভাণ্ডারের থেকে আমি কিনেছিলাম। হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু তার সাথে মানিব্যাগের কি সম্পর্ক? আরে বলছি, সেইটাই তো বলছি, এইমাত্র খবর পেলাম রাখহরিবাবু সপরিবারে হাসপাতালে ভর্তি। তখন গিন্নি বলছে, কেন? আরে কেন আবার, ওই যে ডেল্টা প্লাস না কি একটা এসেছে শুনলাম, কাল রাতে উনি সপরিবারে ওই সংক্রমক রোগে আক্রান্ত হয়েছেন। তখন গিন্নি বলছি, বলো কি? আর বলছি কি, আমি তো ওটাই বলছি, কাল ওনার থেকে ডিম কিনে 2000 টাকার একটা নোট ভাঙানোর পর টাকাগুলো তো এই ব্যাগেই রেখেছিলাম। ও তাই নাকি? তা এখন কি হবে? কি আবার হবে, টাকাগুলোর মধ্যে ভাইরাস গিজগিজ করছে, তাই টাকা সহ ব্যাগটা ভালো করে স্যানিটাইজ করে ঘন্টাখানেক হবে না, ঘন্টাখানেক হবে না, 2-3 ঘন্টা, অন্তত 2 ঘন্টা কড়া রোদে শুকিয়ে নিতে পারলে তবেই এই খতরনাক ভাইরাস থেকে আমরা মুক্তি পাবো। তখন আমার গিন্নি শশব ব্যস্ত হয়ে মস্ত দম দম করে পা ফেলে ঘরের ভেতরে ঢুকে হাত পাঠালেন, কই গো, এদিকে এসো, এদিকে এসো, সাঁড়াশিটা একবার নিয়ে এসো তো এদিকে। উদ্বিগ্ন চিত্তে আমি দৌড়ে তার ঘরের দিকে ঢুকতেই দেখি, বললে তিনি ওই বইয়ের তাকের ওপরে, ওই যে বইয়ের তাকের উপরে দেখছো একটা 100 রুপায় সারদা বই আছে, ওই বইটা সাঁড়াশি দিয়ে নামাও কেন? আমি বললাম, সাঁড়াশি দিয়ে কেন? আরে প্রশ্ন করো না, যেটা বলছি সেটা করো। আমি তখন বইটাকে সাঁড়াশি দিয়ে আস্তে আস্তে করে নামালাম। কিন্তু কিন্তু কেন তুমি নামাতে বললে সাঁড়াশি দিয়ে বইটা? আরে কিন্তু আগে বলছি, আগে বইটা থেকে এক কাজ করো, প্রায় তিনি তখন 10-15 ফিট দূরে চলে গেছেন বইটার থেকে, গিয়ে বললেন, বইয়ের ভেতরে 555 আর 556 নম্বর পৃষ্ঠার একটা 500 টাকা খোলো, দেখবে একটা 500 টাকার নোট আছে, ওটাকে ভালো করে স্যানিটাইজ করে রোদে শুকোতে দাও। তখন আমি বললাম, খামোখা ওই টাকাটা রোদে দিতে যাবো কেন? যা বলছি তাই করো। আরে আগে বলো না, এটা কার টাকা? কার আবার? তোমার টাকা। ওই মানুষটাকে নিয়ে আর পারি না। তুমি তো অফিস থেকে ফিরে মুখ হাত ধুতে গেলে, আমি তোমার চা বানাবার জন্য রান্নাঘরে আসার পথে দেখলাম টাকাটা বারান্দায় পড়ে আছে, তাই আমি কুড়িয়ে পেয়ে ওই বইয়ের ভেতরে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। বুঝুন একবার, উনি নাকি রান্নাঘরে বারান্দা দিয়ে যাচ্ছিলেন। আরে মশাই, আমার বাড়ির একটাই বারান্দা, সেটাও আবার সামনের দিকের রান্নাঘরের পেছনে। এখন তিনি ঘর থেকে সরাসরি রান্নাঘরে না গিয়ে লাট খাওয়া ঘুড়ির মতো ঘর ছেড়ে বারান্দায় লাট খেতে খেতে ড্রয়িং রুমে ভ্রমণ সেরে কী কারণে রান্নাঘরে যাচ্ছিলেন সেটা জিজ্ঞেস করলে এখন কুরুক্ষেত্র বেজে যাবে। সুতরাং এসব ছেড়ে দিয়ে তার মনের গোপন ভাবটা হলো টাকাটা আলাদা জায়গায় রেখে বুদ্ধিমানের মতো সে কাজ করেছে। সেই কথা সে বলল। টাকা উদ্ধার করার আনন্দে তখন আমার মনের ভেতরে হুড়ুর করে গুলগুলিয়ে উঠছে খুশির আনন্দ। টাকাটা যা হোক উদ্ধার করা গেল। বলছি, এবার ফেরার পথে